তো আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি হাইপারটেনশন এবং ডায়েটারি ম্যানেজমেন্টটার উপরে আমরা মেইনলি ফোকাস করব। হাই ব্লাড প্রেশার এবং তার ডায়েটারি ম্যানেজমেন্টটা কি। তো এই হাই ব্লাড প্রেশারে যাওয়ার আগে আমার এখানে স্লাইডটা বা এই ক্লাসটা করে তোরা আলটিমেট কি জানতে পারবি বা তোদের কাছে কি জানা আছে সেটা নিয়ে আমি কয়েকটা আলোচনা করি। হোয়াট ইজ হাই বিপি? হাই বিপি এটা কি তোদের কাছে জানা বিষয়টা? হাই বিপি কি বা হাই ব্লাড প্রেশার বলতে কি বোঝায়? হাই ব্লাড প্রেশার এমন একটা কমন প্রবলেম যেটা আমরা যদি দেখি, মানে আমাদের নিজেদের ফ্যামিলিতে বা আমাদের বাড়ির আশেপাশে যদি কাউকে দেখি হাই ব্লাড প্রেশারের কমন এই প্রবলেমটাতে অনেককে আমরা কি দেখতে পাবো, সাফার করতে দেখতে পাবো। তো এই হাই ব্লাড প্রেশারের সাথে আরেকটা মানে যেটা আমরা বলতে পারি কি এই হাইপার টেনশনটা কি কোনো ডিজিজ নাকি কোনো সিমটমস হাইপার টেনশন। আরেকটা বিষয় হচ্ছে কি হাইপার টেনশনের সাথে কি স্ট্রোকের কোনো সম্পর্ক আছে না নেই আদৌ। আরেকটা বিষয় আমাদের অনেক সময় তোরা হয়তো শুনে থাকবি, যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট তাদের অনেক সময় আমরা বলি কি সোডিয়াম যুক্ত খাবার বা নুন জাতীয় খাবার কম খেতে। এটা হয়তো অনেকেই শুনে থাকবে, কিন্তু এরপরে যদি আমি জিজ্ঞেস করি যে কেন নুন জাতীয় খাবার আমরা কম খেতে বলবো, সেই সবগুলো বিষয় একটা ক্লিয়ার নলেজ কিন্তু আমরা এখান থেকে কিছুটা হলেও গেইন করার বা তোদেরকে বলার চেষ্টা রাখা, বুঝতে পারছিস? এরপরে আমি নেক্সট স্লাইডে যাই যে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার বলার আগে প্রেশার বা ব্লাড প্রেশারটা কি। ব্লাড প্রেশার যদি আমি বলি, ব্লাড প্রেশার দেখ যখন আমাদের ব্লাডটা কি হবে ব্লাড প্রেশারের মধ্যে দিয়ে যাবে তখন ও কি করে আর্টারি বা ভেসেলের উপরে একটা কি করবে চাপ সৃষ্টি করবে। এই প্রেশারটাকে আমরা নর্মালি বলি কি ব্লাড প্রেশার। যখন ও কি করবে আর্টারির দিয়ে যাচ্ছে তখন ও কি করবে আর্টারির ওপরে লম্বভাবে একটা প্রেশার ক্রিয়েট করবে। এই প্রেশারটাকে আমরা যখন বলছি নর্মাল এই প্রেশারটা কিন্তু সবারই থাকা দরকার, কারণ এই প্রেশারের কারণে কি হবে ব্লাডটার ফ্লো হচ্ছে। তো এই ব্লাড প্রেশারের দুটো আমরা রিডিং পাই, একটা হচ্ছে কি সিস্টোলিক, আরেকটা হচ্ছে কি ডায়াস্টোলিক। সিস্টোলিক প্রেশার কোনটাকে বলবো, যখন হার্টটার কি হবে কন্ট্রাকশন ফেজ, মানে যখন হার্টটা সংকুচিত অবস্থায় থাকবে। সেই অবস্থাতে হার্টটা যখন কি করবে সংকুচিত হওয়ার সময় ব্লাডটা কি করবে পাম্প আউট করবে, তখন আর্টারির ওয়ালে যে প্রেশারটা আসবে সেটাকে আমরা কি বলছি সিস্টোলিক। এটাকে অনেক সময় বলা হয় কি আপার রিডিং অফ ব্লাড প্রেশার। আর লোয়ার রিডিংটাকে আমরা কি বলছি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যখন কি হবে ডায়ালেশন ফেজ বা এই কন্ট্রাকশনের বিটুইন যে রিল্যাক্সেশন ফেজ, সেই সময় যে প্রেশারটা আর্টারির উপরে পড়বে সেটাকে আমরা কি বলছি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশার বলার আগে আমাকে দুটো রিডিং খুব ভালোভাবে জানতে হবে, একটা হচ্ছে কি সিস্টোলিক ব্লাড প্রেশার, আরেকটা হচ্ছে কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কি। তো এই সিস্টোলিক আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নর্মালি কত থাকে, আইদার 130 থেকে 90 mm অফ এইচজি, বা এটার একটা কন্ট্রাডিকশন মতবাদ আছে, কোনো কোনো জায়গায় বলা হয় কি 120 mm অফ এইচজি বা 80 mm অফ এইচজি। এটা হচ্ছে কি নর্মাল রেঞ্জ। কিন্তু এই নর্মাল রেঞ্জের থেকে যখন এটা কি হয়ে যাবে ইনক্রিজ করবে বা এলিভেট করবে, সেই টাইমে আমরা বলছি কি ব্লাড প্রেশার কি হচ্ছে অ্যাক্সিলারেট করছে বা হাইপারটেনশন কাইন্ড অফ প্রবলেম ডেভেলপ করছে। তো হাইপারটেনশনে কি হয়, হাইপারটেনশন যদি হয় তাহলে আমাদের জেনারেলি কি ধরনের সিমটমস ডেভেলপ করবে বা হাইপারটেনশন থেকে আলটিমেট কি কমপ্লিকেশন যাবে, এগুলো আমরা নেক্সট যাব। দিয়ে পরে হচ্ছে কি হাইপারটেনশনকে আমরা কিভাবে ডায়েটারি ম্যানেজমেন্ট করব। তাহলে ব্লাড প্রেশার নর্মাল, আমার অবভিয়াসলি প্রত্যেকটা মানুষেরই একটা নর্মাল ব্লাড প্রেশার কিন্তু থাকে, কিন্তু এই ব্লাড প্রেশারটা এলিভেট হওয়ার ফলে কি প্রবলেম হবে এবং সেটাকে যদি আমরা ঠিকঠাক ম্যানেজ না করি তার ফলস্বরূপে কি হতে পারে। নেক্সট স্লাইড। নেক্সট। ও, তো হাইপারটেনশনের ক্ষেত্রে দেখ যেটা আমি মাত্র হয়তো ডিসকাস করলাম যে যেখানে কি হচ্ছে
ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নর্মালি কত থাকবে? 120 মিলিমিটার অফ এজি বা মার্কিউরি। কিন্তু অ্যাকর্ডিং টু হু বলছে যদি এই সিস্টোলিক ব্লাড প্রেশার সেটা কত হয়? 160 mm অফ এইচজি। আর ডায়াস্টোলিকটা যদি কি হয়, প্রায় এক্সিড করে যায় কত? 95 mm অফ এইচজি, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলবো? হাই ব্লাড প্রেশার। কোন কন্ডিশনে? যদি সিস্টোলিক কি হবে 160 mm অফ এইচজি আর ডায়াস্টোলিক কি হচ্ছে 95 mm অফ এইচজি থেকে যদি এক্সিড করে দেয়। তো এই কন্ডিশনে কি হয়, জেনারেলি হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা দেখেছি ভীষণ যে কমন প্রবলেমটা, অনেকে হয়তো বুঝতেই পারে না তার আদতে বিপি হাই আছে কি নেই, অনেক সময় আনট্রিটেড ওয়েতেও থেকে যায়। তো এই প্রবলেমটাকে অনেক সময় আমরা বলি কি সাইলেন্ট কিলার। যদি আনট্রিটেড অবস্থায় থেকে যায় তখন এটাকে কি বলবো, এর আস্তে আস্তে কি করতে পারে, স্ট্রোক ডেভেলপ করতে পারে বা হার্ট স্ট্রোক বা আদার্স কোনো কিডনি প্রবলেম এগুলোকে কি করে নিয়ে আসতে পারে, ডেকে নিয়ে আসতে পারে। যার জন্য এটার ট্রিটমেন্ট কি করা উচিত, প্রথম থেকেই ডায়াগনোসিস করা উচিত, ব্লাড প্রেশার চেকিং এ রাখা উচিত এবং ট্রিটেড করা উচিত। নয়তো হট করে কোনো টাইমে কি হতে পারে, স্ট্রোক রিলেটেড প্রবলেম বা আদার্স প্রবলেম গুলো ডেভেলপ করতে পারে। নেক্সট, তো এই হাইপারটেনশন আমরা যদি দেখি, হাইপারটেনশন বিভিন্ন কারণে হতে পারে। কারণ কিছু কিছু হাইপারটেনশন এমন আছে যে এখানে কি হয় উইদাউট এনি কজ, আবার কিছু হাইপারটেনশন আছে কি পার্টিকুলার কোনো ইলনেস বা ডিজিজের কারণে। এই যে কোনো হাইপারটেনশন যদি ইলনেস বা ডিজিজের কারণে হচ্ছে বা কোনো হাইপারটেনশনে আমরা দেখছি কি উইদাউট এনি কজ, বিভিন্ন এরকম ফ্যাক্টর থাকতে পারে হাইপারটেনশন হওয়ার পিছনে, তার উপর ডিপেন্ড করে হাইপারটেনশনকে আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম যে ভাগটা রাখা হয়েছে সেটা বলা হচ্ছে কি প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপারটেনশন। তো আমি এই প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপারটেনশনটাকে যদি ইলাবোরেট করি, প্রাইমারি বা এসেন্সিয়াল হাইপারটেনশন কোনটাকে বলবো, যে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারটা মানে কোনো এক্স্যাক্টলি কজ আমাদের কাছে জানা নেই, পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো কজ যদি জানা না থাকে কি কারণে ব্লাড প্রেশারটা হাই হয়েছে, তখন যে ধরনের হাইপারটেনশনটাকে আমি কি বলবো, রেফার করব, সেই ধরনের হাইপারটেনশনটা কার আন্ডারে যাবে, প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপারটেনশন। তাহলে সেকেন্ডারি হাইপারটেনশন কাকে বলবো? সেকেন্ডারি হাইপারটেনশন সেই হাইপারটেনশনটা যে হাইপারটেনশনে পার্টিকুলার কোনো ইলনেস বা ডিজিজ ফ্যাক্টর থাকবে। যেরকম কি হয় অনেক সময় কার্ডিওভাস্কুলার ডিজিজ বা কারো যদি কোনো রেনাল ডিজিজ থাকে বা কারো কোনো আদার্স কোনো মানে মেডিকেশনের কারণে যদি কোনো প্রবলেম হয়, ব্লাড প্রেশারটা কি হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। সেই সব ক্ষেত্রে যে ব্লাড প্রেশারটা হাই হচ্ছে বা যে পার্টিকুলার হাইপারটেনশন ডেভেলপ হবে সেটাকে আমরা কি বলতে পারি, সেকেন্ডারি হাইপারটেনশন। তাহলে প্রাইমারি হাইপারটেনশন আর সেকেন্ডারি হাইপারটেনশন এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স বলি, ডিফারেন্সটা কি, প্রাইমারি হাইপারটেনশন আমার কাছে এক্স্যাক্টলি কোনো কজ জানা নেই, কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে কি হয়, পার্টিকুলারলি কিছু ইলনেস বা কিছু ডিজিজের কারণে সেকেন্ডারি হাইপারটেনশন ডেভেলপ হতে পারে। অনেক সময় কি হয় প্রেগন্যান্সি পিরিয়ডে পার্টিকুলার মানে মাদের কি হয়ে থাকে, ব্লাড প্রেশার হাই হয়ে থাকে, সেই হাইপারটেনশনটাকেও আমি কার আন্ডারে ফেলতে পারি, সেকেন্ডারি হাইপারটেনশন। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে এটা অতটা আমরা গ্রাহ্য করি না, সেটা হচ্ছে কি অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। অর্থোস্ট্যাটিক হাইপারটেনশনটা কি ধরনের হাইপারটেনশন, দেখবি অনেকক্ষণ যদি কেউ দাঁড়িয়ে থাকে, বসে না থেকে যদি অনেকক্ষণ কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে, তার ব্লাড প্রেশারটা কি হয়ে যায়, একটু বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়। সেই সময় যে মানে অনেকক্ষণ স্ট্যাটিক পজিশনে বা স্ট্যান্ডিং পজিশনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তখন তার যদি ব্লাড প্রেশারটা হাই হয়, সেই ধরনের হাইপারটেনশনকে আমরা কি বলবো, অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। তাহলে এটা হচ্ছে কি একটা হাইপারটেনশনের জেনারেল ক্লাসিফিকেশন। তার মধ্যে এবারে আমি হাইপারটেনশনের মধ্যে দেখ প্রাইমারি আর এসেন্সিয়াল হাইপারটেনশন যেটা বলা হচ্ছে সেটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার।
কোনটাকে মাইল্ড বলবো? প্রথমেই বলেছিলাম ব্লাড প্রেসারে দুটো আমার কি আছে, রিডিং আছে, একটা হচ্ছে কি সিস্টোলিক, আরেকটা হচ্ছে কি ডায়াস্টোলিক। নর্মালি যদি ডায়াস্টোলিক, আমরা বেশিরভাগ কোনটার উপরে জোর দিই, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি কারো ইনক্রিজ করে সেটা কিন্তু মোর ডেঞ্জারাস দ্যান সিস্টোলিক ব্লাড প্রেশার। তো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 থেকে 104 mm অফ এইচজি বা মিলিমিটার অফ মার্কিউরি এটাতে থাকে, তখন যে ব্লাড প্রেশারটাকে সেটা আমরা বলছি কি মাইল্ড। এটা অনেক সময় কি করা হয়, নুন জাতীয় খাবার কম খেয়ে বা ডায়েটটাকে কিছুটা মডিফাইড করে এই ধরনের হাইপারটেনশন থেকে রিকভারি পাওয়া যেতে পারে। মডারেট মানে কি, যদি ব্লাড প্রেশারটা কি হবে 105 থেকে প্রায় 119 mmHg এর মধ্যে থাকে, তখন আমরা সেটাকে কি বলছি, মডারেট। আর সিভিয়ার মানে কি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি কি হয় 120 থেকে প্রায় 130 mm অফ এইচ এর কাছে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, সিভিয়ার ব্লাড প্রেশার বা সিভিয়ার হাইপারটেনশন। কোনটার ভাগের ওয়াইজ আমরা বলছি, প্রাইমারি হাইপারটেনশন। তাহলে এটা হবে কি জেনারেল ক্লাসিফিকেশন অফ হাইপারটেনশন। এরপরে হচ্ছে কি, যদি কারো হাইপারটেনশন হয় তাহলে তার পেছনে আমার কি কি কজ থাকতে পারে, কি কি সিমটমস ডেভেলপ করতে পারে এবং কি কি কমপ্লিকেশন হতে পারে। নেক্সট স্লাইডে আমরা দেখবো কি, যেগুলো আমি বললাম যে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন কাকে বলবো, যেটাতে বললাম প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন মেইনলি কোনো পার্টিকুলার ডিজিজ নয়, এটার সাথে জুড়ে থাকতে পারে কি আমাদের ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক ফ্যাক্টর, বা অনেক সময় হতে পারে কি ওবেসিটি। এই কারণে অনেক সময় অনেকের কি হতে পারে, ব্লাড প্রেশারটা হাই থাকে, যেটা আমরা বলি কি এসেনশিয়াল অথবা প্রাইমারি হাইপার। সেকেন্ডারি হাইপারটেনশনের জন্য আমাদের কোনো মানে হাইপারটেনশনে এই ধরনের ফ্যাক্টর থাকে না, বা পার্টিকুলার কোনো ইলনেস এটার সাথে জড়িত থাকবে সেকেন্ডারি হাইপারটেনশন। আর অর্থোস্ট্যাটিক যেটা বললাম কি, স্ট্যান্ডিং পজিশনে যদি কেউ থাকে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, তার ফলে তার কি হতে পারে, ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতে পারে, তখন সেই ব্লাড প্রেশারটা হবে কি অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। নেক্সট স্লাইড। তো এখানে আমাদের একটা বিষয় যেটা হয় কি, ব্লাড প্রেশারের সাথে নুনের কি সম্পর্ক। ব্লাড প্রেশারের সাথে হয়তো অনেক সময় আমরা শুনেছি যাদের ব্লাড প্রেশারটা হাই তাদের নুন জাতীয় খাবার কম খেতে বলা হয়। এই নুন জাতীয় খাবার খেলে কেন বিপিটা হাই হবে এবং নুন জাতীয় খাবারটা আমরা কেন কম করব, তার একটা আমি জাস্ট ডায়াগ্রাম এখানে দেখিয়েছি কি, যদি এক্সেস কেউ সল্ট ইনটেক করে কিভাবে আস্তে আস্তে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করবে। যদি এক্সেস সল্ট ইনটেক হয়, নর্মালি দেখা যায় কি সল্ট ইনটেকের সাথে সাথে আমাদের প্লাজমা সোডিয়ামটা ইনক্রিজ করবে, মানে আমাদের প্লাজমাতেও সোডিয়ামের পরিমাণটা বাড়বে। দেখবি কি খুব যদি নুন জাতীয় খাবার খায় আমাদের বেশি কি লাগে, তৃষ্ণা পায়, জল খেতে ইচ্ছে করবে। তার ফলস্বরূপ যদি সল্ট ইনটেক বেশি হয় প্লাজমা সোডিয়ামও ইনক্রিজ করবে, তার মানে কি প্লাজমা অসমোলালিটিটা আস্তে আস্তে কি করবে, ইনক্রিজ করবে। প্লাজমা অসমোলালিটি ইনক্রিজ করা মানে কি, ও আস্তে আস্তে কোথা থেকে ফ্লুইড টানবে, আমাদের ফ্লুইড ভলিউম জেনারেলি আমাদের টোটাল বডিতে ওয়াটার দুটো ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, একটা তোরা জানিস যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আইসিএম, আরেকটা থাকে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড। যদি আমার প্লাজমা অসমোলালিটি ইনক্রিজ হয়, ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে কি হবে, ওয়াটার কোথায় যাবে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে। আর অলরেডি কি হচ্ছে, যেহেতু আমি নুন জাতীয় খাবার বেশি খাচ্ছি, জলটাও কি করবে, বেশি টানাবে। এটা আস্তে আস্তে কি করবে, একদিকে এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউমকে বাড়াবে, আর এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম বাড়া মানে কি আমার ব্লাড এই কার্ডিয়াক আউটপুটটাও কি হবে, ইনক্রিজ হবে। কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হওয়া মানে কি ব্লাড প্রেশারটা কি হবে, হাই হবে। আরেকটা পদ্ধতি আছে কি রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, সেটা থ্রু দিয়েও দেখা যায় কি ব্লাড প্রেশারটা ইনক্রিজ হতে পারে যদি আমরা এক্সেস অ্যামাউন্টে সল্ট ইনটেক করি। যার জন্য এখানে বলা হয় কি, যখন আমি ব্লাড প্রেশারের কথা বলছি সোডিয়ামটাকে কেন আমরা রেস্ট্রিক্ট করব বা সোডিয়াম জাতীয় খাবারকে কেন আমরা অ্যাভয়েড করব। সোডিয়ামের সাথে ব্লাড প্রেশারের একটা কি হচ্ছে কানেকশনটা হচ্ছে, যত তুই সোডিয়াম রিচ ফুড খাবি ব্লাড প্রেশারটা তত কি হবে, ইনক্রিজ হবে।
তো ব্লাড প্রেশার ক্ষেত্রে এই জন্য বলা হয় কি সোডিয়াম কনসেন্ট্রেশন বা সোডিয়াম রিচ ফুডটাকে আমরা কি করি, যতটা সম্ভব কি করা উচিত, রিডিউস করা উচিত। এরপরে নেক্সট যদি আমি দেখি যে হাইপারটেনশন হলে বা ব্লাড প্রেশার যদি ইনক্রিজ করে কি কি ধরনের সিমটম ডেভেলপ হতে পারে। অনেক সময় যাদের ব্লাড প্রেশারটা দেখবি হাই থাকে, অনেকে কি হতে পারে না, বুঝতেই পারে না যে তার ব্লাড প্রেশার হাই আছে না নেই। মানে তার সিমটমস অনেকের ক্ষেত্রে কি হয়, আন্ডারলাইন সিমটমস খুব একটা সে নিজেও বুঝতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে যদি সিমটমস ডেভেলপ হয়, কি কি রকম প্রবলেম হতে পারে ব্লাড প্রেশার হাই হওয়ার ফলে, একটা হচ্ছে কি প্রচন্ড পরিমাণে মাথা ধরা, সিভিয়ার হেডেক, আর হচ্ছে কি কনফিউশন বা ফ্যাটিক, প্রচন্ড ক্লান্তি লাগবে, কাজে কোনো মানে এনার্জি পাবে না, এই ধরনের প্রবলেম হতে পারে। ভিশন প্রবলেম, মানে অনেক সময় কি হতে পারে, আবছা আবছা দেখতে পাবে, ঠিকঠাক ক্লিয়ার ভিশন তার হবে। নেক্সট হচ্ছে কি চেস্ট পেন, বুকের মধ্যে কি হতে পারে, একটা ব্যথা ফিল সে করতে পারে। আর হচ্ছে কি ডিফিকাল্টি ব্রেদিং মানে খুব একটা ভালোভাবে তার নিঃশ্বাস প্রশ্বাস সে নিতে পারবে না, বা এটাকে অনেক সময় আমরা বলি কি শর্টনেস অফ ব্রেদিংটা ঠিকঠাক তার থাকবে না। ইরেগুলার হার্টবিট, যেটাকে অনেক সময় বলা হয় কি অ্যারিথমিয়া, হার্টবিটটা কি হবে না, ঠিকঠাক তার থাকবে না, বা অ্যারিথমিয়া কাইন্ড অফ প্রবলেম ডেভেলপ করবে। আরেকটা দেখা যায় কি ইউরিনের মধ্যে ব্লাড, যদি হাই ব্লাড প্রেশারের আরেকটা মানে মারাত্মক সিমটম হচ্ছে কি যেটাকে বলি কি হিমাচুরিয়া, যেটা থেকে কি হবে, ইউরিনের থ্রু দিয়েও কি হতে পারে, ব্লাড রিলিজ হতে পারে সিভিয়ার কেসেতে। আর হতে পারে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্স, হার্টের ডিস্টারবেন্স, এগুলো হচ্ছে কি জেনারেল সিমটমস। কিন্তু আগেই বলে রাখি যে এই ধরনের সিমটমস গুলো কিন্তু অনেক সময় কি হয়, যে পেশেন্ট সে ফিল করতে পারে, যদি কারো ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়, এই নর্মাল এই সিমটমস গুলো দেখা যেতে পারে। তো ব্লাড প্রেশার যদি হাই হয়, তো ব্লাড প্রেশারের ক্ষেত্রে দেখা যায় কি কিছু কিছু কমপ্লিকেশন হতে পারে। যেরকম বলা হয় কি ব্লাড প্রেশারের সাথে স্ট্রোকের একটা কিন্তু মারাত্মক অ্যাসোসিয়েশন আছে। ব্লাড প্রেশার যদিও আমার কোনো রকম ডিজিজ নয়, কিন্তু এটা যদি আনট্রিটেড অবস্থায় কেউ রেখে দেয় বা প্রপার টাইমে যদি ডায়াগনোসিস না হয়, তখন কি হতে পারে, স্ট্রোক বা রেনাল কোনো ডিজিজ, এই ধরনের কমপ্লিকেশন আসতে পারে। তাহলে আমি কমপ্লিকেশন গুলো একবার দেখাই নেক্সট স্লাইডে, যে ব্লাড প্রেশার যদি হাই থাকে একটা মারাত্মক কন্ডিশন ডেভেলপ হতে পারে কি ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ইভেন কি ভিজুয়াল লস, তাছাড়া হচ্ছে কি কিডনি ফেলিওর, ব্লাড ভেসেল গুলো ড্যামেজ হতে পারে, বোন লস হতে পারে। এগুলো হচ্ছে কি জেনারেল কমপ্লিকেশন অফ আওয়ার ব্লাড প্রেশার হাই হওয়ার। নেক্সট স্লাইডে দেখ, এরপরে হচ্ছে কি ব্লাড, আমি এখানে ফার্স্টেই চলে গেছি যে ডায়েটারি ম্যানেজমেন্ট। তার আগে হাইপারটেনশনের ক্ষেত্রে এটা এমন একটা প্রবলেম যে প্রবলেমে আমাদের বলা হয় কি লাইফস্টাইল যদি আমরা মডিফিকেশন করি, লাইফস্টাইল মডিফিকেশনের থ্রু দিয়ে হাইপারটেনশনকে আমরা কি করতে পারি, অনেকাংশে ম্যানেজ করতে পারি। লাইফস্টাইল মডিফিকেশন অনেক ভাবে হতে পারে, যেরকম আগের ক্লাসে তোরা দেখলি কি স্ট্রেসকে ম্যানেজ করে, স্ট্রেস ম্যানেজমেন্ট, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং নিউট্রিশনাল ম্যানেজমেন্টের থ্রু দিয়ে। তো এখানে আমি যে বিষয়টার উপরে মেইন ফোকাস করছি সেটা হচ্ছে কি হাইপারটেনশনের জন্য প্রপার নিউট্রিশনাল ম্যানেজমেন্ট কি রকম হওয়া উচিত, যে হাইপারটেনশনের পেশেন্ট তাকে কি ধরনের নিউট্রিশনাল ম্যানেজমেন্ট আমরা দিতে পারি, বা কিভাবে নিউট্রিশনাল মডিফিকেশনের থ্রু দিয়ে তার হাইপারটেনশনের প্রবলেমটাকে কিছুটা হলেও সাপ্রেস করতে পারি। তো হাইপারটেনশনের ক্ষেত্রে এই ফার্স্ট ডায়েটারি মডিফিকেশন যদি দেখি, ডায়েটটাকে আমরা কিভাবে মডিফাই করব যাতে তার হাইপারটেনশন রিলেটেড প্রবলেম কি হবে, রিডিউস হবে। তো আমরা যখন ডায়েটারি মডিফিকেশন করি, জেনারেলি কিসের ভিত্তিতে মডিফিকেশনটা করছি, কত পরিমাণে ক্যালোরি তাকে দেব, কতটা তাকে প্রোটিন দেব, কতটা তাকে ফ্যাট দেব, এবং আদার্স কোনো ভাইটাল নিউট্রিয়েন্ট তাকে দেওয়া যেতে পারে না পারে না। তো মডিফিকেশনের ক্ষেত্রে মেন ডায়েটের যে আমরা মডিফাই করব সেটা কোন নীতি ওয়াইজ করব, এখানে হাইপারটেনশনের পেশেন্টকে আমরা কখনোই খুব বেশি ক্যালোরি যুক্ত খাবার দিতে পারি না।
সবসময় কি চেষ্টা করব, হাইপারটেনশনের পেশেন্টকে যতটা সম্ভব লো ক্যালোরি যুক্ত খাবার প্রেসক্রাইব করা। বেশিরভাগ ক্ষেত্রে যারা কি হবে প্রচন্ড ওবেস হবে তাদেরকে কি বলা উচিত, খাবারের পরিমাণটা বা ক্যালোরি যুক্ত ফুড কম পরিমাণে খাওয়া। আরেকটা বিষয় হচ্ছে কি, প্রোটিন কিরকম দেব, প্রোটিন কিন্তু নর্মাল থাকবে। তারপরে হচ্ছে কার্বোহাইড্রেটও নর্মাল থাকবে এবং জেনারেল কি বলা হয়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে যেগুলো কি হবে ডায়েটারি ফাইবার সমৃদ্ধ কার্বোহাইড্রেট, সেই ধরনের কার্বোহাইড্রেট আমি এদের ডায়েটে কি করব, ইনক্লুশন করব। তারপরে হচ্ছে কি লো ফ্যাট, হাইপারটেনশন বল সিভিডি বল, এক্ষেত্রে ফ্যাটের কিন্তু একটা অন্যতম মডিফিকেশন দরকার। যে কোনো সিভিডি ডিজিজে ফ্যাটটা আমরা কি করি, কিছুটা হলে কম দিই, কারণ এক্সেস ফ্যাট সিভিডি রিস্কটাকে আরো বাড়িয়ে দেবে। তো হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কি বলি, যে লো ফ্যাট সমৃদ্ধ খাবার দেওয়া। লো ফ্যাট বলতে কোন ধরনের ফ্যাটটাকে কম দেওয়া হবে, স্যাচুরেটেড ফ্যাট, রেড মিট বা হাইড্রোজেনেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাটি অ্যাসিড রিচ ফুড, এগুলো কিন্তু তার ডায়েট থেকে কি করা উচিত, কাটেল করা উচিত। মানে কোনো ভাবে অ্যানিমাল প্রোডাক্ট বা হাইড্রোজেনেটেড অয়েল এই ধরনের ফ্যাট ডায়েটে কি করা উচিত, অ্যাভয়েড বা রেস্ট্রিক্টেড করা উচিত। তারপরে হচ্ছে কি restricted amount of sodium and high potassium diet is recommended. সোডিয়াম কেন রেস্ট্রিক্টেড হবে তার একটা আমি স্লাইড আগে দেখালাম, যে যত আমরা সোডিয়াম বা সল্ট ইনক্রিজ করব সেটা কার রিস্কটাকে বাড়াবে, হাইপারটেনশনের রিস্কটাকে বাড়াবে। যার জন্য যখন আমি হাইপারটেনশনের ডায়েটটা বা হাইপারটেনশনের ডায়েটারি মডিফিকেশন করব, সোডিয়াম যুক্ত খাবার তার ডায়েট থেকে কি করব, রেস্ট্রিক্টেড করব। তাহলে এই নীতি মেনে পরে আমরা কি করব, ডায়েটটাকে ম্যানেজ করব। তো সেই ওয়াইজে আমরা বলছি কি কিভাবে ডায়েটটা বা ডায়েটারি গাইডলাইন্স কি হবে, অ্যাডিকুয়েট এনার্জি দিতে হবে। যদি কোনো পেশেন্ট ওবেস আসে তাকে কি করা হবে, লো ক্যালোরি বা তার এনার্জিটা কিছুটা হলেও কাটেল করতে হবে। বডি ওয়েট নর্মালি কি করা উচিত, মেনটেন করা উচিত। খুব বেশি যারা ওবেস হবে তাদের হাইপারটেনশনের রিস্কটাও কি হবে, বাড়বে। এছাড়া বলা হচ্ছে কি স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্টেরল রিচ। স্যাচুরেটেড ফ্যাট বিষয় তোরা জানিস কোন জাতীয় খাবার থেকে আসবে, বেশিরভাগ অ্যানিমাল প্রোডাক্ট, এগুলো থেকে কি আসবে, অ্যানিমাল মানে রেড মিট, এগুলো থেকে আসবে কি স্যাচুরেটেড বা কোলেস্টেরল রিচ ফুড। তাহলে এগুলো কি করা উচিত, অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে কি হোল গ্রেন, ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো কিন্তু ডায়েটে যতটা সম্ভব অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ইনক্লুশন রাখতে হবে। কোন খাবারগুলোর উপরে বেশি জোর দেব, হোল গ্রেন, ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা কি করতে পারি, ইনক্লুশন করতে পারি। তারপরে হচ্ছে কি এনি কাইন্ড অফ প্রসেসড ফুড, যেরকম কি বাজারে চিপস, কুরকুরে, আচার, ক্যান ফুড, এগুলোতে কি থাকে, ইন জেনারেল সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে। তারপর হচ্ছে ম্যাগি, যেগুলোতে কি থাকে, মনোসোডিয়াম গ্লুটামেট, অ্যাজিনামোটো আমরা বলি, এগুলোও কিন্তু কি করে, হাইপারটেনশনের রিস্কটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তাহলে এই ধরনের খাবারগুলোকে কি করা উচিত, এক্সক্লুড করা উচিত। তাহলে মেইন ডায়েটারি গাইডলাইন্স আমরা এগুলোর উপর ভিত্তি করে মেনটেন করব। তারপরে স্লাইড। হ্যাঁ, হাইপারটেনশনের জন্য যেরকম বিভিন্ন ডিজিজের জন্য আমাদের বিভিন্ন রকম ডায়েট আছে, হাইপারটেনশনের জন্য একটা পারফেক্ট ডায়েট এখন যেটা আমরা বলি কি ড্যাশ ডায়েট। আগে যে ডায়েটটা ফলো করা হতো কি কেম্পনার ডায়েট। তো হাইপারটেনশনের জন্য এখন যে ডায়েটটা আমরা ফলো করছি সেটা বলা হয় কি ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। আগেরগুলো যেগুলো বললাম কি যে ডায়েটারি গাইডলাইন্স কি হবে, এখানে আমরা যেগুলো দেখবো কি হাইপারটেনশনের জন্য পার্টিকুলারলি কোন ডায়েটটাকে আমরা ফলো করতে বলবো। এই ডায়েটটা এখন মানে খুব ভালোভাবে ফলো করা হয় যাতে হাইপারটেনশনের প্রবলেমটাকে উইথ মানে মেডিকেশনের সাথে সাথে এই ধরনের যদি ডায়েট কেউ ফলো করে তার হাইপারটেনশনের রিস্কটা অনেকটা কি হবে, কমবে। তো এই ডায়েটে কি রকম প্রিন্সিপাল বা এই ডায়েটে কোন কোন খাবারগুলোকে ইনক্লুড করা হয়েছে এবং কোন কোন খাবারগুলোকে এক্সক্লুড করা হয়েছে। তো ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন এটা জেনারেলি স্পন্সর করেছে বা এই ডায়েটটা নিয়ে
যে যারা রিসার্চের থ্রু দিয়ে ডায়েটটাকে এনেছে সেটা হচ্ছে কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। তো তাদের অ্যাকর্ডিং এই ডায়েটে বলা হয়েছে কি এক্সক্লুসিভ অ্যামাউন্টে আমরা কি ইউজ করতে পারি, ফিশ, ইনক্লুশন অফ ফিশ, সি ফিশ। এগুলোতে কি থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো কি করবে অনেক সময় এই যে ব্লাড প্রেশারটা ইনক্রিজ হচ্ছে, তো ব্লাড প্রেশারের আর্টারির ভ্যাসোডাইলেশনে সাহায্য করে কি ওমেগা 3 টাইপ অফ ফ্যাটি অ্যাসিড এগুলো। তো এই জন্য বলা হয় কি ফিশের অ্যাডিকুয়েট অ্যামাউন্ট আমরা কি করতে পারি, ইনক্লুশন অফ লো ফ্যাট মিল্ক, কোন রকম স্কিম মিল্ক যেগুলো বা ফ্যাট মিল্ক, ফ্যাট ফ্রি মিল্ক, সেই ধরনের মিল্কে আমরা এখানে কি করতে পারি, ইনক্লুশন করতে পারি অ্যাকর্ডিং টু ড্যাশ ডায়েট। আর বলা হয় কি রিডিউসিং ফ্যাট ইনটেক। আগে বললাম যে ফ্যাট ইনটেক মানে কি স্যাচুরেটেড কোলেস্টেরল ফ্যাট, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এই ধরনের ফ্যাট গুলোকে কি করতে হবে, রিডিউস করতে হবে। আর হচ্ছে কি রিডিউসিং সোডিয়াম। এই ড্যাশ ডায়েট ওয়াইজ এটা হচ্ছে কি কোন কোন বিষয়টার উপরে আমরা ডায়েটে নজর দেব। নেক্সট স্লাইড। হ্যাঁ, এখানে ফুড গ্রুপস ওয়াইজ কোন ফুড গ্রুপসটা, কোন ফুড আইটেম কতটা সার্ভিংসে একজনের ডায়েটে থাকবে ফুড গ্রুপ ওয়াইজ। প্রথমে যদি দেখি গ্রেনস বা হোল গ্রেনস, এগুলো কতটা অ্যামাউন্টে আমরা দিতে পারি, 7 থেকে 8 সার্ভিং। ভেজিটেবল কতটা অ্যামাউন্টে দেওয়া যেতে পারে, 4 থেকে 5 সার্ভিং। সেম ফ্রুটসও অ্যাবান্ডেন্ট বা মানে উইদাউট এনি লিমিটেশন আমরা কতটা অ্যামাউন্টে দিতে পারি, 4 to 5 সার্ভিং। মিল্ক 2 to 3 সার্ভিং। আর হচ্ছে কি মিট 2 or less। মিল্ক মানে লিন মিটটা, কোন রকমের রেড মিট এখানে থাকবে না, লিন মিট সেটা দিতে পারি কি 2 or less সার্ভিং। এটা হচ্ছে কি সার্ভিং ওয়াইজ আমরা কতটা ফুড গ্রুপ কতটা অ্যামাউন্টে দিতে পারি। ঠিক আছে, এগুলো আছে কি বিভিন্ন ধরনের ফুডের ইনক্লুশন, ড্যাশ ডায়েটে আমরা কিরকম ফুড ইনক্লুড করব। তারপরে হচ্ছে কি নেক্সট স্লাইডে হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কোন ফুডগুলো উইদাউট এনি লিমিটেশন ইনক্লুড করব আর কোন ফুডগুলোকে আমরা অ্যাভয়েড করব বা রেস্ট্রিক্ট করব। জেনারেলি যারা হাইপারটেনশনে ভুগছে তাদেরকে আমরা হোল গ্রেন সিরিয়ালস ওটস বল বা কিছু সিরিয়াল রিফাইন থেকে হোল গ্রেন ফর্মে আমরা অ্যাবান্ডেন্ট ওয়েতে কি বলতে পারি তারা ইনটেক করতে পারে। গ্রিন লিফি ভেজিটেবলস ডায়েটে উইদাউট এনি লিমিটেশন কি করতে পারে, ইনক্লুড করতে পারে। আর হচ্ছে কি ফ্রেশ ফ্রুটস, এনি কাইন্ড অফ ফ্রেশ ফ্রুটস, স্কিম মিল্ক, ইয়োগার্ট, কার্ড, এগুলো কিন্তু অ্যাবান্ডেন্ট ওয়েতে এরা কি করবে, ইনক্লুশন করবে ডায়েটে। নেক্সট হচ্ছে কি কোন খাবারগুলো টোটালি তাদেরকে অ্যাভয়েড করা উচিত বা রেস্ট্রিক্ট করা উচিত। খাবারগুলোর মধ্যে আমরা যদি দেখি যে প্রচন্ড পরিমাণে যেগুলো সল্টি ফুড, বেকিং ফুড আইটেম, কেক, পেস্ট্রি, এগুলো কিন্তু কি করা উচিত, ডায়েট থেকে অ্যাভয়েড করা উচিত। নেক্সট হচ্ছে কি পিকলস, যেগুলো বললাম ক্যান ফুড, বিভিন্ন ধরনের আচার, এগুলো কি করা করবে তারা ডায়েটের থেকে অ্যাভয়েড বা রেস্ট্রিক্ট করবে। অ্যাজিনামোটো বা মনোসোডিয়াম গ্লুটারেট যেটা, সেটাকেও আমরা কি করব, কিছুটা পরিমাণে এদেরকে অ্যাভয়েড করতে বলবো। তাহলে যখন আমরা হাইপারটেনশনের ডায়েটটা বলবো কোন খাবারগুলো ওদেরকে আনলিমিটেড ওয়েতে ইনক্লুশন আর কোনগুলোকে আমরা বলবো কি অ্যাভয়েড করতে। তো হাইপারটেনশনের সাথে এগুলো তো বললাম ডায়েট গুলো, তো আমাদের কমন কিছু লোকালি অ্যাভেলেবল ফুড আছে যেগুলো আমরা ইউজ করে হাইপারটেনশনের প্রবলেমটাকে অনেকটা কি করতে পারি, রিডিউস করতে পারি। সেই ধরনের কিছু কমন হার্বস আর স্পাইসেস আমি এখানে বলেছি যেগুলো কি করে হাইপারটেনশনের প্রবলেমটাকে কিছুটা হলেও রিডিউস করে। যেরকম কি গার্লিকের যে অ্যালিসিন কম্পাউন্ডটা আছে সেটা কি করে, ভ্যাসোডাইলেশনের কাজ করে। সেম করিয়েন্ডার লিভস, যদি এটা কেউ ধুনা ভেজা জল কেউ সেবন করে তাহলেও দেখা যায় কি ব্লাড প্রেশারটা অনেকাংশে রিডিউস হয়। তারপরে জিঞ্জার, আজওয়ান, কার্ডামম, এরকম দারচিনি, এরকম অনেক ধরনের স্পাইসেস আছে যেগুলো কিন্তু
মেডিকেশনের সাথে সাথে আমাদেরও জেনে রাখা উচিত কি এগুলো কি করতে পারে, ব্লাড প্রেশার রিডিউসিং এর ক্ষেত্রে একটা ভাইটাল এফেক্ট আছে। আর একটা খুব ভালো আমাদের এখানে সচরাচর যেটা দেখতে পাওয়া যায়, ড্রামস্টিক লিফ, সজনে পাতা। সজনে পাতার মানে সজনে পাতাটার সেবনও বা এটাকে ফুটিয়ে যদি কেউ জলটা খায় সেটাও কিন্তু ব্লাড প্রেশারটাকে অনেকাংশে রিডিউস করে। তাহলে ওষুধের সাথে সাথে আমাদের খাবারের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু কি করে, ব্লাড প্রেশার রিডিউসে সাহায্য করে। তাহলে ডায়েট এবং এই ধরনের ফাংশনাল কিছু ফুড আইটেম যদি আমরা ডেলি বেসিসে ইউজ করি, হাইপার টেনশনের প্রবলেমটাকে অনেকাংশে আমরা রিডিউস করতে পারি, যেই প্রবলেমটা থেকে ভবিষ্যতে সিভিডি বা স্ট্রোক রিলেটেড প্রবলেম কিন্তু কি হতে পারে, আমরা হাত থেকে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি। এই হচ্ছে হাইপারটেনশনের একটা জেনারেল ডায়েটারি ম্যানেজমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।